কথা সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন তো, না শুনতে পারতেছেন? জি স্যার, জি। কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লাসের মাঝখান দিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আচ্ছা হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন আপনি? শুভ রয়। না স্যার, না, আচ্ছা, মানে ভুল যদি হতেছে, আপনি পড়ে গেছে। ক্লাসের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, জানি আমি টপিকগুলো বলবো, বলার মাঝখানে যদি কোশ্চেন থাকে, যে হ্যান্ড রাইজ করবেন। এখানে যে হ্যান্ড রাইজের একটা অপশন আছে, এটা আপনাদের কাছেও আছে, একটা হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমি আপনার কোশ্চেনটা শুনবো, বা আমার সময় মতো আমি আপনার কোশ্চেনটা শুনে নিব। ঠিক আছে, আপনার কিছু বলার থাকলে আপনি হ্যান্ড রাইজ করবেন এখানে ক্লিক করে। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, আর আজকে ক্লাসের টপিকগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং চ্যানেলস নিয়ে আমরা কথা বলবো। ডিজিটাল মার্কেটিংয়ের কী কী চ্যানেলসগুলো আছে, তারপর হচ্ছে স্টেজ অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্টেজগুলো নিয়ে আমরা কথা বলবো, স্টেজের সাথে আমরা পরিচিত হব, এবং হোয়াট ইজ ফানেল অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে ফানেল একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ফানেলটা কি এবং ফানেল কীভাবে কাজ করে, এটা নিয়ে আমরা একটু ধারণা নিব। তারপর ফাইনালি হাউ টু বিকাম এ গুড ডিজিটাল মার্কেটার, আপনি কীভাবে একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে পারেন, সেটা আমরা একটু আলোচনা করব। এই হচ্ছে আমাদের আজকে সেকেন্ড ক্লাসের টপিকগুলো। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং চ্যানেলস। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি, ডিজিটাল মার্কেটার হব সবাই, তো আমাদের সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিংয়ের যে চ্যানেলসগুলো আছে, এগুলা কি কি সেগুলো আমাদের জেনে রাখা দরকার বা জানা উচিত। তো ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেলগুলো হচ্ছে এই আমরা যে সার্কেলগুলো দেখতেছি, এইগুলোই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং চ্যানেল। আমরা আস্তে আস্তে সবগুলো আপনাদের পরিচয় করাই দিব। তো ধরেন আমি এই মাঝখানে যদি আপনার বিজনেসটা থাকে, এই মাঝখানে আপনার মনে করেন বিজনেস বা আপনার ওয়েবসাইটটা যদি থাকে, আর এই ওয়েবসাইটে বা এই বিজনেসের মধ্যে এই চ্যানেলগুলো দিয়েই আপনার কাস্টমারগুলো আসে। আমরা ওই ফার্স্ট ক্লাসে ডিজিটাল মার্কেটিংয়ের যে আমাদের উদ্দেশ্য, মেইন গোল, সেটা আমরা জেনেছিলাম যে আমাদের ক্লায়েন্ট বা কাস্টমার অ্যাকুইজিশন করা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মেইন উদ্দেশ্য, মানে কাস্টমারকে আনা, কাস্টমারকে আমাদের বিজনেসের মধ্যে নিয়ে আসা। তো সেটাই হচ্ছে আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে এই কাস্টমারকে আমরা নিয়ে আসবো আমাদের বিজনেসের মধ্যে বা আমাদের ওয়েবসাইটে। মানে ওয়েবসাইট, আমরা বাংলাদেশের কোম্পানিগুলো বা বাংলাদেশের বিজনেসগুলো ওয়েবসাইটের গুরুত্ব অনেক বুঝি না বা একটু কম বুঝি, কিন্তু আপনি বাইরের কান্ট্রিগুলোতে একটা বিজনেস স্টার্ট করার সাথে সাথে একটা ওয়েবসাইট তারা বিল্ড করে, কারণ ওয়েবসাইট মানেই একটা বিজনেস। মানে ওয়েবসাইট থাকা মাস্ট একটা বিজনেসের জন্য, বাইরের কান্ট্রির ওরা মনে করে, এবং এটা সত্যি কথা। আপনার ওয়েবসাইটই হচ্ছে একটা বিজনেসের প্রাণ এবং একটা বিজনেসের পার্মানেন্ট ঠিকানা। আমরা শুধুমাত্র বাংলাদেশে করি কি, অনেক সময় ফেসবুকের একটা পেজ দিয়ে সারা জীবন বিজনেস কন্টিনিউ করতে চাই, কিন্তু এটা একটা রং একটা অ্যাপ্রোচ। কারণ কি, কারণ ফেসবুকটা হচ্ছে আপনার হাতে নাই, আপনার নিয়ন্ত্রণে নাই। আপনি যেই কোনো সময় আপনার পেজটা ব্যান হয়ে যেতে পারে বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার কাস্টমারগুলো আপনি হারাবেন। আপনি 10 বছর 20 বছর ধরে বিজনেস একটা পেজ রান করতেছেন, হঠাৎ কোনো একটা কারণে সেটা রেস্ট্রিক্টেড হয়ে গেল, এটা কিন্তু আপনার হাতে নেই। ফেসবুকের কোনো কিছু কিন্তু আপনার হাতে নেই, এটা হচ্ছে ফেসবুকের কোম্পানি, মেটা কোম্পানির হাতে। কিন্তু যখন আপনার বিজনেসের একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে, একটা বিজনেস ওয়েবসাইট থাকবে, সেটা আপনার নিজের, সেই ওয়েবসাইটে আপনি যত কন্টেন্ট দিবেন, যত প্রোডাক্ট লিস্ট থাকবে, যত কাস্টমারের ডাটা থাকবে, সব আপনার নিজের বিজনেসের। এটা কেউ কখনোই সরাইতে পারবে না, নিতে পারবে না বা নষ্ট করতে পারবে না। তো একটা বিজনেস মানে, একটা ওয়েবসাইট মানে একটা বিজনেস। তো আমরা যদি এই ওয়েবসাইটকে মাঝখানে রাখি বা আপনার বিজনেসটাকে মাঝখানে রাখি, এই মাঝখানে ক্লায়েন্টগুলো অ্যাকোয়ার করবো বা ক্লায়েন্ট নিয়ে আসবো এই চ্যানেলগুলোর মাধ্যমে। আর এই চ্যানেলগুলোর সবগুলাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেল। ঠিক আছে, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যত চ্যানেল আছে, এই সবগুলো একত্রে মিলেই আমরা ডিজিটাল মার্কেটিং বলি। আমরা যে কোনো একটা বিষয়কেই ডিজিটাল মার্কেটিং বলি না, আমরা সব কিছু, মানে ডিজিটাল মার্কেটিং শুধু একটা সেক্টরের মধ্যে সীমাবদ্ধ না, এটা অনেক বড় একটা জিনিস, এটা অনেক বড় একটা জিনিস। আর এই চ্যানেলগুলো হচ্ছে সব আলাদা আলাদা কাজ। তো আমি আপনাকে প্রত্যেকটা চ্যানেলের সাথে পরিচয় করে দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট আমরা দেখব এসইও। এসইওটা কি? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা চ্যানেল। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে আপনাদের যখন বিজনেস বা ওয়েবসাইট থাকবে,
ক্লাস টাইম 9টায়, আপনারা লেট করেন অনেকে। আচ্ছা, শাকিল ইসলাম ভাই কিছু বলবেন? জি ভাই, বলতে চাইছিলাম। জি বলেন। মানে আমি বলতে চাইছিলাম যে ফেসবুক, ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যদি প্রথমে শুরু করতেন ভালো হতো আমাদের জন্য। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমি শুরু করব আপনাকে, আমার তো স্টেপ বাই স্টেপ যাইতে হবে আপনাকে। আপনি কি ফার্স্ট ক্লাসে ছিলেন? না ভাই, আমি তো প্রথমে বললাম যে ফার্স্ট ক্লাসে ছিলাম না, আমি মিস হ্যাঁ, করছি। ফার্স্ট ক্লাসে ছিলেন না দেখে হয়তো কোশ্চেন করেছেন। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের ফাউন্ডেশন না জানেন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আগে শিখায় কি করবেন? আপনার তো আগে ফাউন্ডেশনটা ঠিক জি মতো ভাই। জানতে হবে, ডিজিটাল মার্কেটিং কীভাবে কাজ করে সেটা তো আগে জানতে হবে। জি ভাইয়া, ঠিক আছে। ও ভাইয়া, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেন শিখতে চাই, ওই আপনার হইলো ওই যে ক্যাম্পেইন কিংবা বুস্টের যে কাজগুলো না ভাইয়া, জি। এগুলা অ্যাকচুয়ালি আমি করতে চাইতেছি, বাট কাজগুলো ওরকম ভাবে পারি না। আমি সবকিছুই আর কি রেডি, বাট মানে কাজগুলো একটু ইয়া থাকলে করা যেত আর কি, এই আপনি জন্য তো বলো। আপনি ওকে। ক্লাস ক্লাস শুরু করছেন, আগে শিখেন, তারপরে কাজ করবেন। ঠিক ওকে আছে। ভাইয়া, ওকে। আর আমাদের কোর্সের একটা মডিউল থাকে যে স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা শেখানো হবে, সেটা আমরা সিরিয়াল থাকে একটা। ঠিক আছে, আপনাকে যদি ফার্স্টেই আমি ঢাপ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখায় ফেলাই, তাহলে তো আপনি বুঝবেন না আসলে কাজ কীভাবে কাজ করে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যেও আপনি শুরু করার আগে অনেক কিছু আপনাকে জানতে হবে। আপনি যদি সরাসরি মনে করেন যে বুস্টিংটাই ডিজিটাল মার্কেটিং, তা না কিন্তু। শুধু বুস্টিংটাই ডিজিটাল মার্কেটিং না, কিন্তু অনেকেই এখন এইভাবেই শেখায় যে আপনি বুস্টিং পারেন মানে আপনি ডিজিটাল মার্কেটার হয়ে গেছেন। এটা একটা ভুল ধারণা। আচ্ছা, তো আমি আর কথা না বলে চলে যেতে, এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট, বা আমি যেটা বললাম আপনার বিজনেস, এই বিজনেস ওয়েবসাইটটাকে একটা র্যাঙ্ক করা যায়। র্যাঙ্ক বলতে গুগলে যখন আপনি কোনো কিছু দিয়ে সার্চ দেন, এই যে আমি একটু গুগলে চলে যাই, ধরেন আমি লিখলাম বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ। ঠিক আছে, ধরেন আমি ল্যাপটপ কিনবো, আমি সাধারণ একজন কাস্টমার, আমি একটা বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ লিখে সার্চ দিলাম। এখন দেখেন এখানে ফার্স্টেই চলে আসছে স্টারটেক কোম্পানির, এটা একদম ফার্স্টে চলে আসছে, তাই না? তারপরে আছে রায়ান্স কম্পিউটারের ওয়েবসাইটটা ফার্স্ট সেকেন্ডে চলে আসছে। তারপরে হচ্ছে বিডি স্টলেরটা চলে আসছে, তারপর টেকল্যান্ডেরটা চলে আসছে। এইভাবে একটা র্যাঙ্ক হয়েছে, সিরিয়াল হয়েছে। তো এই স্টারটেক কোম্পানি কিন্তু গুগলের কোনো আত্মীয় স্বজন না, বা গুগলের কোনো পরিচিত কেউ না যে ওকে একদম ফার্স্টে রাখছে। ঠিক আছে, এই স্টারটেক কোম্পানি কিন্তু এই এসইওর মাধ্যমে, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমেই এই ফার্স্ট পজিশনটা সে অ্যাচিভ করছে। ঠিক আছে, তারপর রায়ান্স কম্পিউটারের এসইওর মাধ্যমে ফার্স্ট পজিশনটা সেকেন্ড পজিশনটা অ্যাচিভ করছে। এই এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তার ওয়েবসাইটে বিভিন্ন ব্লগের মাধ্যমে, বা আরও অনেক বিষয় থাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অনেক বিষয় থাকে, ওই বিষয়গুলো ইউজ করে, ওই টুলসগুলো ইউজ করে 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 তারা এই পর্যায়ে আসছে। এই ফার্স্ট পেজে গুগলে সার্চ দেওয়ার পরে এই ফার্স্ট পেজে থাকাটা, গুগলের কিন্তু অনেক পেজ আছে। এই যে দেখেন, আমি যখন বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ লিখে সার্চ দিছি, আপনি যদি নিচে যান, আরও নিচে যান, দেখবেন অনেক সিরিয়াল কিন্তু কোম্পানির। আরও যদি নিচে যান, যত নিচে যাবেন দেখবেন যে অনেক কোম্পানি আছে এবং অনেক ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের শেষ নেই, অনেক ওয়েবসাইট আছে। ঠিক আছে, এবং মোর রেজাল্টে দিলে আরও ওয়েবসাইট আসবে। তা আপনারা কয়জন এত নিচে থেকে দেখেন একটা ওয়েবসাইট? এত নিচে কয়জন দেখেন? কেউই দেখেন না। আপনারা যখন গুগলে কোনো কিছু সার্চ দেন, আই এম শিওর আপনারা এই যে প্রথম একটা, দুইটা, তিনটা বা চার পাঁচটার মধ্যে উপর থেকেই কোনো না কোনো ওয়েবসাইটে ঢুকে তারপর ওইখান থেকে হয়তো বা কোনো ইনফরমেশন লাগলে নেন বা প্রোডাক্ট পারচেস করেন। ঠিক আছে, তো এই গুগলে প্রথম র্যাঙ্কিংয়ে আসা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিজনেসের জন্য। আর এই বিজনেস র্যাঙ্কিংটা করাই হচ্ছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা এই জন্য ওয়েবসাইটের জন্য খুবই জরুরি একটা বিষয়। আর এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাও ডিজিটাল মার্কেটিংয়ের একটা চ্যানেল বা একটা মাধ্যম। তো এই এই গেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা সবাই বুঝি যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো কী কী, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আপনার টুইটার, লিঙ্কডইন, এগুলো হচ্ছে সব সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে মার্কেটিংগুলো করা হয় সেগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি পেইড মার্কেটিংও করতে পারেন, অর্গানিক মার্কেটিংও করতে পারেন, দুইটা বিষয় করা যায়। আর আপনি যদি একটা সোশ্যাল মিডিয়া পেজ খুলে কোনো বুস্টিং ছাড়াই যদি এইভাবে প্রোডাক্টগুলো পোস্ট করেন বা কন্টেন্ট দেন, প্রোডাক্ট যা যা আছে ওগুলো সম্পর্কে ভিডিও বানান, ইমেজ বানান, দিয়ে যদি এমনি সেল করতে পারেন সেটা অর্গানিক সেল হবে। আর যদি বুস্টিং করতে চান সেটা তাহলে আপনাকে অ্যাড রান করতে হবে, ক্যাম্পেইন রান করতে হবে। তাহলে সোশ্যাল মিডিয়া, যত সোশ্যাল মিডিয়া আছে, শুধু ফেসবুক না, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, তারপরে টুইটার আছে, আরও কোয়ারা আছে, আরও যা যা আছে, পিন্টারেস্ট আছে, এই সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে যেই সব মার্কেটিং করা হয় সেগুলি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেল। তারপর আছে পিপিসি মার্কেটিং। পিপিসি বলতে পে পার ক্লিক মার্কেটিং বোঝায়। পে পার ক্লিকটা হচ্ছে আপনার ওই অ্যাড মার্কেটিংয়ের মতো, মানে আপনি ওই প্রত্যেকটা ক্লিকের কত টাকা আপনি খরচ হচ্ছে, বা পে পার ক্লিক আপনি কত, একটা ক্লিকে কত টাকা আপনি দিয়ে অ্যাড রান করতেছেন, এটাও মানে অ্যাড মার্কেটিং যেটা বললাম আমি, যেমন গুগলে অ্যাড দেওয়া যায়, তারপরে ফেসবুকেও যে অ্যাড দেওয়া যায়, ইনস্টাগ্রামেও যে অ্যাড দেওয়া যায়, ওগুলারই আর কি বলছে পিপিসি মার্কেটিং, মানে পে পার ক্লিক মার্কেটিং। এটা ওই অ্যাড মার্কেটিং আর পেপার পিপিসি মার্কেটিং একই জিনিস, কিন্তু এটা আলাদা একটা ওয়ার্ড ইউজ করে মানুষকে বোঝানো হয়। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে আপনি কন্টেন্ট দিয়ে যেই সব মার্কেটিংগুলো করেন, কন্টেন্ট বলতে যেমন আমরা যখন একটা ফেসবুক পেজ দিয়ে কোনো কিছু সেল করি তখন এটা ইমেজ বানাই বা ইমেজ ডিজাইন করি, ভিডিও বানাই, বা একটা কন্টেন্ট কপি লিখি, মানে বিভিন্ন ডিটেলস লিখি একটা প্রোডাক্টের, সেগুলাই হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টগুলো যত সুন্দর হয় বা যত ভালোভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায়, এগুলাই একটা কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে পড়ে। কন্টেন্ট কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনি একটা কন্টেন্ট লেখা দিয়ে কিন্তু একজন মানুষকে ভালোভাবে বা একটা কাস্টমারকে ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারেন। এই জন্য এখন অনেক কোম্পানি শুধুমাত্র কন্টেন্ট মার্কেটার বা কন্টেন্ট রাইটারদের অনেক হায়ার করে শুধুমাত্র কন্টেন্ট লিখে দেওয়ার জন্য, যে আমার এই একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট সম্পর্কে তুমি বিস্তারিত এটার বেনিফিট সম্পর্কে লেখো, বা এটা কিভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায় এই প্রোডাক্টটা সম্পর্কে লেখা লিখে এগুলা, বা সুন্দর একটা ইমেজ ডিজাইন করে কিভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায়, বা সুন্দর একটা ভিডিও বানায়, ভিডিও কন্টেন্ট বানায় কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করা যায়। এই কন্টেন্ট মার্কেটিংটাও একটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা চ্যানেল হিসাবে কাজ করে, বা ডিজিটাল মার্কেটিং একটা চ্যানেল। তারপর আছে মোস্ট ইম্পর্টেন্টলি ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা বাইরের কান্ট্রিতে অনেক অনেক বেশি জনপ্রিয় একটা মার্কেটিং। কারণ কি, বাইরে 100টা মানুষের মধ্যে 100 জন মানুষ এই ইমেল অনেক বেশি ইউজ করে। ওদের দৈনন্দিন জীবনে ইমেলটা ওরা একদম রেগুলার একটা রুটিনের মধ্যে রেগুলার একটা বিষয়। যেমন আমরা ধরেন এখন ফেসবুক যেমন ইউজ টু হয়ে গেছি ফেসবুক ইউজ করা, আমরা প্রত্যেকেই এখানে যারা আছি সবাই রেগুলার প্রতিদিন ফেসবুক, ঘুম থেকে উঠেই ফেসবুকে আগে ঢুকি মোবাইল হাতে নিয়ে। কিন্তু বাইরের কান্ট্রিতে এই ইমেলটা এরকমই, ওদের কাছে ইমেল ওরা ফার্স্টেই হচ্ছে ইমেল চেক করে যে ওদের কেউ মেইল করলো কিনা, ওদের কোনো বিজনেস মেইল আসলো কিনা। তো ইমেলটা বাইরের কান্ট্রিতে অনেক পপুলার দেখে এই ইমেল মার্কেটিংটা অনেক বেশি পপুলার। ইমেল মার্কেটিংটা কি, আপনার ধরেন আপনি আপনার বিজনেসের জন্য আপনার বিজনেসের টার্গেটেড কাস্টমার কারা, সেই কাস্টমারের একটা লিস্ট করে তাদের ইমেল কালেক্ট করবেন ফার্স্টে, যেটাকে আমরা লিডস বলি, লিডস কালেক্ট। সেই ইমেলগুলো কালেক্ট করার পরে সেই ইমেল অনুযায়ী আপনি আপনার প্রোডাক্টের অফার বলেন বা বিভিন্ন প্রমোশন বা ডিসকাউন্ট, এই জিনিসগুলো আপনি ইমেলের মধ্যে তাদেরকে পাঠাবেন। আর এই ইমেলগুলো দেখেই তারা অ্যাট্রাক্ট হয়ে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জেনে তারপরে আপনার পারচেস করবে। এগুলো হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ে অনেক হয়, মানে বাইরের কান্ট্রিতে অনেক ইউজ করা হয় এবং এটা খুব ইফেক্টিভ একটা মার্কেটিং। আপনি দেখবেন বাইরের যখন বিভিন্ন যে কি বলে নিউ ইয়ারের অফার বা এই ব্ল্যাক ফ্রাইডের অফারগুলো, এই অফারগুলো সবগুলো ইমেল মার্কেটিংয়ের মাধ্যমেই দেওয়া হয়। বিভিন্ন প্রমোশনের অফারগুলো ইমেল মার্কেটিং ইউজ করেই কাস্টমারের কাছে পাঠানো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা বাংলাদেশে এখন অনেক জনপ্রিয় হয়ে উঠতেছে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনি কোনো কোম্পানির সাথে জড়িত হন, মনে করেন যে একজন মানুষ সে বললো যে আমি এই কোম্পানির সাথে জড়িত বা আমি এই কোম্পানির এই প্রোডাক্টটা ইউজ করছি, আমার কাছে খুব ভালো লাগছে, আপনিও ইউজ করতে পারেন। সেটা একটা লেখার মধ্যে হইতে পারে, ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে হইতে পারে। এটা ওই লেখাটা বলে যে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, আপনিও চাইলে ইউজ করতে পারেন, এই প্রোডাক্টে এই লিঙ্কে গেলে আপনি এই প্রোডাক্টটা পাবেন।
ঠিক আছে, বা এই পেজে গেলে আপনি এই প্রোডাক্টটা পাবেন, একটা ওই লিঙ্কে যখন আপনি ক্লিক করে কেউ ওই প্রোডাক্টটা পারচেস করবে, তখন আপনিও ওই যে লিঙ্কের মাধ্যমে প্রোডাক্টটা পারচেস হইলো বা সেল হইলো, তখন আপনি একটা কমিশন ওই প্রোডাক্টের পাবেন। এইটাই বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। কারো মানে কোনো কোম্পানির সাথে জড়িত হয়ে বা কোনো বিজনেসের সাথে জড়িত হয়ে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করে দেন এবং সেটার বিনিময়ে আপনি কিছু কমিশন পান, সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা বাংলাদেশে অনেক হচ্ছে এখন, এটাও ভালো আগায় যেতেছে। তো এইভাবেও আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এই চ্যানেলটা ব্যবহার করেও আপনি আর্ন করতে পারেন, বা এটাও আপনি শিখতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে কিন্তু ভালো একটা রেভিনিউ জেনারেট করা সম্ভব হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে আপনি ইনফ্লুয়েন্সার আগে কি সেটা আমরা বুঝি। ইনফ্লুয়েন্সার হচ্ছে ধরেন আপনি একজন মানে ফেসবুকে আপনার একটা 50,000 বা 1 লাখ একটা ফলোয়ার, একটা ফ্যান বেজ আছে। যেমন ধরেন আমি যদি উদাহরণ দিয়ে বলি, সাকিব আল হাসান। সাকিব আল হাসান তো একজন সেলিব্রিটি এবং সে পাশাপাশি কিন্তু একজন ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করে। তাকে আমরা অনেকে ফলো করি, ঠিক আছে, তার হয়তো অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে। তো সে কী করবে, সে দেখবেন সাকিব আল হাসানের পেজ থেকে বা প্রোফাইল থেকে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ওই মার্কেটিংয়ের এক আসে, যেমন নগদের বলেন বা বিভিন্ন কোম্পানির বলেন, গাড়ির বলেন, এটা বলেন ওইটা বলেন, ওর পেজ থেকে বা ওর প্রোফাইল থেকে কিন্তু শেয়ার করা হয়, ঠিক আছে। এইটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যে আপনি একজনকে ধরবেন, বা ধরেন একজন মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ান, যে বিউটি নিয়ে কথা বলে, মানুষের রূপচর্চা নিয়ে কথা বলে, বা এখন দেখবেন অনেক মেয়েরা কি করে মেকআপ টিউটোরিয়াল দেখায়, ওদের একটা ভালো ফলোয়ার থাকে, 50,000 বলেন বা 1 লাখ বা তারও বেশি ফলোয়ার থাকতে পারে। তো তারা কি করে, তাদের কাছে বিভিন্ন ওই কোম্পানি, ধরেন স্কিন কেয়ার কোম্পানির একজন আসলো, আইসা বললো যে তুমি আমার এই প্রোডাক্টটা আমার নতুন আসছে, তুমি এই প্রোডাক্টটা তোমার লাইভের মধ্যে তুমি এই প্রোডাক্টটার কথা বলবা, যে আমি ইউজ করি বা আমি এটা প্রোডাক্টটা ভালো, বা প্রোডাক্টটা সম্পর্কে একটু বলবা। ওই জিনিসটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এবং সে ওই প্রোডাক্টটা যে বলবে ওইটার কারণে সে কিছু টাকা নিবে, বা তার তো অবশ্যই সে তো আর ফ্রি করবে না। তো সেটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে আর্ন করার উপায়। তো এই ইনফ্লুয়েন্সার হইতে হলে নিশ্চয়ই আপনাকে তাহলে একটা ইনফ্লুয়েন্সার হইতে হবে, তারপরে সেটা করতে পারবেন। তো যেহেতু আমরা এখন ইনফ্লুয়েন্সার না, তো এটা সবার জন্য না, কিন্তু এটা ডিজিটাল মার্কেটিং একটা চ্যানেল, এই জন্য আপনাদের এটার সাথে পরিচয় করাই দিলাম। আর তারপরে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে অ্যাড মার্কেটিং। অ্যাড মার্কেটিং বলতে তো আপনারা বুঝতেই পারতেছেন যে অ্যাড মার্কেটিং কি। এটা হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যেও অ্যাড মার্কেটিং করতে পারেন, তারপরে যে পিপিসির মধ্যে অ্যাড মার্কেটিং করতে পারেন। অ্যাড মার্কেটিংটা বলতে আপনি যত কিছু আছে, যেমন গুগলে অ্যাড দিতে পারেন, ফেসবুকে অ্যাড দিতে পারেন, ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারেন, তারপরে আরও বিভিন্ন মাধ্যম, ওয়েবসাইটে অ্যাড দিতে পারেন। যত মাধ্যমে আপনি অ্যাড দেওয়া যায়, ওই সব অ্যাডগুলোকেই আপনার টোটালি একটা অ্যাড মার্কেটিং বলা হয়। আর অ্যাড মার্কেটিংই হচ্ছে আপনি সবচেয়ে ইফেক্টিভ একটা মার্কেটিং, যেটা দিয়ে আপনি কাস্টমারের কাছে খুব দ্রুত পৌঁছাতে পারেন। মানে আপনি আপনার ব্যবসাটা যদি একদম নতুন হয়, তাহলেও আপনি কাস্টমারের কাছে খুব দ্রুত এবং ইফেক্টিভলি আপনি পৌঁছাতে পারবেন এই অ্যাড মার্কেটিং দিয়ে। কিন্তু এটা আপনাকে টাকা খরচ করতে হবে, মানে এই টাকা খরচ করে আপনি কাস্টমারের কাছে দ্রুত পৌঁছায় যাবেন। তো এটা হচ্ছে অ্যাড মার্কেটিং। তো এই কয়টা, একটা দুইটা, এখানে টোটাল 8টা চ্যানেল। এই 8টা চ্যানেল হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেলস। তো আমরা এই সবগুলা চ্যানেল ইউজ করেই আমাদের কাস্টমার অ্যাকুইজিশন করতে পারি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে। তো আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া বা স্যার, আপনার কোন মার্কেটিংটা ইফেক্টিভ বা কোন চ্যানেলটা খুব ভালো কাজ করে, তাহলে আমি আপনাদের বলবো বা সাজেশন দিব যে আমাদের এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি যে সব মার্কেটিংয়ে ভালো, কোনো মার্কেটিং খারাপ বা কোনো মার্কেটিংয়ে কাজ কম হয় এমন না। তো আপনারা যখন ডিজিটাল মার্কেটার হবেন, তখন বা আপনার যখন নিজের একটা বিজনেস থাকবে, তখন আমাদের উচিত কি ক্রস মার্কেটিং করা। ক্রস মার্কেটিং বলতে আমরা সবগুলো মার্কেটিং ট্রাই করব, ঠিক আছে, সবগুলো মার্কেটিং ক্রস চেক করে, ক্রস মার্কেটিং করে তারপর দেখব যে আমার বিজনেসের জন্য বা আমার প্রোডাক্টের জন্য কোন মার্কেটিংটা বেশি কাজ করতেছে, তারপর সেই মার্কেটিংটা করব। এখন আপনি বলতে পারেন যে ভাই আসলে স্যার, আমার তো আমি তো একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমার সবগুলা শেখা সম্ভব না, আমি তো যে কোনো একটা শিখবো, যেমন এসইও শিখবো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো বা কন্টেন্ট মার্কেটিং শিখবো, বা আমি তো ইনফ্লুয়েন্সার না, তাহলে আমি কেন কীভাবে সবগুলা করব। আপনি তো ভাই সবগুলা করবেন না। আপনার যখন একটা বিজনেস হবে বা ক্লায়েন্টের যখন একটা বিজনেস,
আপনাকে তো সে যে কোনো একটা বিষয়ের জন্য হায়ার করবে, সবগুলোর জন্য হায়ার করবে না, সবগুলোর জন্য আলাদা আলাদা এক্সপার্ট থাকবে। মানে ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা বিষয়, সেখান থেকে আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হন, আপনাকে ধরেন একজন হায়ার করলো, আবার এসইও এক্সপার্ট একজন হায়ার করবে সেই কোম্পানিতে, আবার অ্যাড এক্সপার্ট একজন হায়ার করবে, ইনফ্লুয়েন্সারকে হায়ার করবে। এইভাবে আপনি একা সব করবেন না। আমি বলছি আপনার যদি সেই বিজনেসের জন্য ক্রস মার্কেটিং করতে হবে, মানে সেই বিজনেসের জন্য আলাদা আলাদা সবাইকে হায়ার করে তারপর ওই বিজনেসে করতে হবে। এবং বড় বড় কোম্পানিগুলো, জায়ান্ট কোম্পানিগুলো বা মিডল সাইজ বিজনেসগুলো তো এখন এই সব মার্কেটিংগুলো ট্রাই করা হয়, এবং সব মার্কেটিংয়ের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, আলাদা আলাদা এক্সপার্ট থাকে। ঠিক আছে, তো এই গেল ডিজিটাল মার্কেটিং চ্যানেলস। এখন আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে স্টেজ অফ ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিংয়ের স্টেজগুলো কি? আচ্ছা, আমরা এই জিনিসগুলো আপনাদের টাচ দিচ্ছি বা এগুলো আপনাদের বলতেছি, কারণ এইগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একদম ফাউন্ডেশন, একদম ভিত্তি। আমি গত ক্লাসে বলেছিলাম, ফার্স্ট ক্লাসে, যে ফাউন্ডেশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই ফাউন্ডেশনটা হয়তো বা এখানে অনেকে আছেন দুই তিন একজন যে যারা ডিজিটাল মার্কেটিং এর আগে অন্য কোথাও শিখছেন বা কি হয়তো বা কিছু জানেন বা ইউটিউব থেকেও হয়তো বা দেখতে পারেন, কিন্তু এই ফাউন্ডেশনটা কেউ শেখায় না দেখেই আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যে সরাসরি বুস্টিংয়ে চলে যাই বা মনে করি যে বুস্টিংটাই বা ফেসবুক বুস্টিংটাই সব, কিন্তু ওই বুস্টিংটা দিলে আর ওইভাবে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায় না, কারণ আমরা ফাউন্ডেশন জানি না যে কীভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করে, কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করে। আমাদের ভিত্তিটা শক্ত নেই, আমরা ওই পিলার ছাড়া, কোনো ফাউন্ডেশন ছাড়াই বিল্ডিং উঠাই ফেলছি। আপনি যখন একটা বিল্ডিংয়ের কাজ ধরবেন, মিস্ত্রি যখন আপনি ইঞ্জিনিয়ার হায়ার করবেন, ওরা কিন্তু আগেই বলবে যে, যদি আপনি কস্টিংয়ের কথা জিজ্ঞেস করেন, ওরা আগেই বলবে যে ভাই আপনার যা বাজেট আছে অর্ধেক যাবে মাটির নিচে আর অর্ধেক যাবে মাটির উপরে। তার মানে মাটির নিচে কতটা স্ট্রং করে করার দরকার, ফাউন্ডেশনটা কত মজবুত হওয়ার দরকার আপনার বাড়িটা টেকসই হওয়ার জন্য। আর আপনি ফাউন্ডেশন যদি মজবুত না থাকে, আপনি বেশি দূর আগাতে পারবেন না, আপনি পড়ে যাবেন। তো এই জন্যই ফাউন্ডেশনগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাগুলো, এই টার্মসগুলো, এই যে প্রত্যেকটা ওয়ার্ড যে বলতেছি, এগুলা কিন্তু আপনাদের দেখবেন সামনে এগুলো আপনি শুনতেছেন বা এগুলো আপনি যখন কাজ করতে যাবেন তখন এগুলো আপনার জানা লাগবে, বা এগুলো আপনি এই ওয়ার্ডগুলোর সাথে তখন আপনি পরিচিত হবেন আরও বেশি। আচ্ছা, এখন আমি তো এই চ্যানেলগুলোর কথা বললাম, এখন এই প্রত্যেকটা চ্যানেল দিয়ে এখন আমরা এই স্টেজ অফ ডিজিটাল মার্কেটিং দেখব, যে এই ডিজিটাল মার্কেটিংয়ের স্টেজগুলো কি। আমি যে এখন একটা মার্কেটিং করব, এই মার্কেটিংয়ের স্টেজগুলো কেমন হইতে হবে। তো আমরা মূলত আমাদের 3টা স্টেজের পরে একটা ডিজিটাল মার্কেটিংয়ে যে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশন সেটা করতে পারি, মানে ক্লায়েন্টকে আমরা নিয়ে আসতে পারি বা একটা ক্লায়েন্টের কাছে একটা জিনিস সেল করতে পারি 3টা স্টেজের মাধ্যমে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস স্টেজে ধরেন আপনার ব্যবসাটা একদম নতুন, আপনার সম্পর্কে কেউ জানে না, তাহলে প্রথমে আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে হবে, মানে অ্যাওয়ারনেসের অ্যাড দিতে হবে, যে আপনাকে প্রথমে কাস্টমারকে বা মানুষকে জানাইতে হবে যে এই যে আমি একটা ব্র্যান্ড বা আমি একটা কোম্পানি, আমি আসি, ঠিক আছে, আমি এক্সিস্ট করি। কারণ আপনার সম্পর্কে কেউ জানে না, আপনার নাম শুনে নাই, তো প্রথমে আপনাকে জানাইতে হবে মানুষকে যে আমি আসি, আমি এই কোম্পানি, আমার প্রোডাক্টটা এই হচ্ছে আমি। তো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আপনাকে কি কি জিনিস বলতে হবে কাস্টমারকে? আপনাকে বলতে হবে যে বেশি বেশি বেনিফিটের কথা বলতে হবে, যে আমি এই একটা কোম্পানি, আমার এই ধরনের আমার প্রোডাক্ট এবং আমার প্রোডাক্টের এই বেনিফিট, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে অ্যাড রান করে বা ক্যাম্পেইন রান করে মানুষকে ফার্স্ট স্টেপে জানাইতে হবে। তো ফার্স্ট স্টেপে, আচ্ছা, আর 2টা অ্যাওয়ারনেস জিনিস থাকে, মানে অ্যাওয়ারনেস মানুষ 2ভাবে হইতে পারে। এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনে, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল এবং শেখার বিষয়। এটা অ্যাওয়ারনেস 2 রকম হইতে পারে, একটা হচ্ছে প্রবলেম অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে সলিউশন অ্যাওয়ারনেস। মানে 2 টাইপের মানুষ হইতে পারে, যে একজনের প্রবলেম আছে, মানে একটা জিনিস প্রবলেম, সেই প্রবলেম সম্পর্কে সে অ্যাওয়ার, মানে সে কি প্রবলেম, তার জীবনে কি প্রবলেম, সেই প্রবলেমটা সম্পর্কে সে অ্যাওয়ার, সে প্রবলেমটা সম্পর্কে জানে। আরেক ধরনের মানুষ হতে পারে যে সলিউশন অ্যাওয়ার, মানে সে প্রবলেমটাও জানে এবং সলিউশনটাও জানে, 2টাই জানে, যে আমার এই প্রবলেম এবং আমার এই সলিউশন লাগবে, ঠিক আছে, 2টাই জানে। আর কেউ কেউ আবার শুধু অ্যাওয়ারনেস, মানে আমার প্রবলেমটা সম্পর্কে জানে, সলিউশন জানে না। আমি উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন একজন মুভি দেখতে খুব পছন্দ করে, ঠিক আছে, সে মুভি লাভার্স, এমন থাকে না যে মুভি লাভার্স, সে সপ্তাহে একটা হইলেও মুভি দেখে বা প্রতিদিন রাতে একটা মুভি দেখে তারপর ঘুমায়। তো
তার মুভি লাভার্সটা নিশ্চয়ই যদি প্রতিদিন রাতে একটা করে মুভি দেখে তার কি দরকার, তার একটা সুন্দর বড় একটা স্ক্রিনের একটা স্মার্ট টিভি দরকার। তো তার মনে করেন যে সে জানে তার প্রবলেমটা কি এবং সে জানে তার সলিউশনটা কি। তার প্রবলেম হচ্ছে তার একটা বড় টিভি লাগবে, তার যে আগের যে অ্যানালগ যে টিভিগুলা সেই টিভিগুলা দিয়ে সে প্রতিদিন রাতে মুভি দেখতে পারতেছে না, বা সেই টিভির সাউন্ড ভালো না, বা স্ক্রিনটা ছোট, ঠিক আছে, বা সেখানে ওয়াইফাই কানেক্ট করা যায় না, মানে স্মার্ট টিভি না, তার স্মার্ট টিভি নাই। তো সে জানে তার প্রবলেমটা কি, যে তার একটা স্মার্ট টিভি নাই, এবং সে জানে যে তার সলিউশনটা কি, সলিউশনটা যে তার একটা স্মার্ট টিভি লাগবে, তাইলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, যে তার ওই বড় স্ক্রিনের প্রবলেম সলভ হবে, তারপরে এক সেকেন্ড, আচ্ছা, তার বড় স্ক্রিনের প্রবলেম সলভ হবে, তার সাউন্ডের প্রবলেম সলভ হবে, তারপরে তার ওয়াইফাই কানেকশনের প্রবলেম সলভ হবে। তো সে তার প্রবলেমটাও জানে, তার সলিউশনটাও জানে। তো এই ধরনের এক ধরনের মানুষ থাকে। আবার আরেক ধরনের মানুষ থাকে যে তার প্রবলেমটা সে জানে কিন্তু সলিউশনটা জানে না। যেমন ধরেন আমরা যারা কম্পিউটারে অনেকক্ষণ বসে কাজ করি, যেমন আমরা ফ্রিল্যান্সাররা বলেন, বা আমরা আইটি সেক্টরে যারা আছি, তারা কিন্তু সারাদিনে অনেক 10-12 ঘন্টা, এমন আছে অনেক বেশি সময়ও স্ক্রিনে দিকে তাকায় থাকতে হয়, আমরা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি। তো এইটার কারণে কিন্তু আমাদের চোখে একটা প্রবলেম হয়, একটা ব্লু রে আমাদের যেই ইফেক্ট পড়ে আমাদের চোখে, তো এটার কারণে আমাদের চোখে অনেক সময় প্রবলেম হয়। তো এটা আমাদের একটা প্রবলেম, আমরা অনেকে এই প্রবলেমটা জানি, কিন্তু এই প্রবলেমের সলিউশনটা আমরা কিন্তু অনেকে জানি না। ঠিক আছে, এই প্রবলেমের সলিউশনটা কি হইতে পারে, যে আমার এই একটা ব্লু কাট, যেমন ব্লু রে যে রশ্মিটা, এই রশ্মিটা আমার চোখে আসবে না, এটার জন্য একটা চশমা ইউজ করে একটা, ঠিক আছে, এটা ব্লু রে একটা চশমা আছে, ওইটা নামটা জাস্ট আমার মনে পড়তেছে না, যাক, তো ওরকম একটা চশমা আছে, ওই প্রবলেমটা সলভ করে দেয় আমার ডিরেক্টলি আমার চোখে। ওই চশমাটা যদি ইউজ করি তাহলে এই ব্লু রে এফেক্টটা পড়বে না ডিসপ্লে। তো এইটা ওই সলিউশনটা কিন্তু অনেকে জানে না, তখন তাকে কি বলা, যে ওই সলিউশনটা জানানো ফার্স্টে এই অ্যাওয়ারনেস স্টেজে। তো এরকম দুই রকম পাবলিক পাবেন। তো আপনার প্রোডাক্ট কি প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার উপর ভিত্তি করে সেই রকম অ্যাড চালাইতে হবে, সেই রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হবে। তো এই অ্যাওয়ারনেস স্টেজে আপনাকে বেশি বেশি প্রোডাক্টের বেনিফিট সম্পর্কে জানাইতে হবে। প্রোডাক্টের বেনিফিট যেমন যে আমি টিভির কথা বললাম, ধরেন প্রোডাক্টের বেনিফিট জানাতে হবে, এই যে আমি এই কোম্পানি, আমার কোম্পানিতে এরকম একটা টিভি আছে, এই টিভির সুবিধা কি, টিভির সুবিধাগুলো হচ্ছে, বেনিফিটগুলো হচ্ছে, এটার অনেক বড় স্ক্রিন, এটা সাউন্ড কোয়ালিটিটা ভালো, এটার ইলেকট্রিসিটিটা কম খায়, এরকম জানাইতে হবে অ্যাওয়ারনেস স্টেজে। তারপরের স্টেজে এই যারা অ্যাওয়্যার হইল, ধরেন আপনি এখানে 100 জন মানুষকে জানাইলেন, সেই 100 জন মানুষকেই আবার দ্বিতীয় একটা অ্যাড রান করতে হবে, দ্বিতীয় একটা ক্যাম্পেইন রান করতে হবে, যারা কি কনসিডারেশন করবে, মানে কনসিডারেশন স্টেজে পড়বে। কনসিডারেশন স্টেজ কি, প্রথমে ধরেন আমি 100 জন মানুষকে জানাইলাম আমার প্রোডাক্ট সম্পর্কে, আমার প্রোডাক্টের বেনিফিট সম্পর্কে, তারপর ওই 100 জনকেই আমি আরও ডিটেলসে জানাবো, তখন আমাকে জানাইতে হবে হচ্ছে ইনফরমেশন, আমার প্রোডাক্টের ইনফরমেশনগুলো, একদম এক্স্যাক্ট ইনফরমেশন। আমি তো প্রথমে জানাইছি আমার টিভির স্ক্রিনটা বড়, সাউন্ড কোয়ালিটি ভালো, ইলেকট্রিসিটি কম খায়। তো আর এই কনসিডারেশন স্টেজে এসে আমার স্পেসিফিকলি বলতে হবে যে আমার টিভিটা কত ইঞ্চি, যে আমার টিভিটা এত ইঞ্চি, একদম স্পেসিফিকলি জানাইতে হবে যে আমার টিভিটা এত ইঞ্চি, আমার টিভিতে এত এম্পিয়ার, মানে যে সাউন্ডের একটা পরিমাপ থাকবে না, এত সাউন্ড হয়, এবং আমার এটা এত পার্সেন্ট বা ইলেকট্রিসিটি লাগে, বা এত পার্সেন্ট ইলেকট্রিসিটি কনজিউম করে, এর বেশি ইলেকট্রিসিটি লাগে না। তো এই ইনফরমেশনগুলো, এক্স্যাক্ট ইনফরমেশনগুলো দিতে হবে। যেমন ধরেন আমরা একটা মোবাইল কিনতে গেলে যে সব কিছু জানি, যে মোবাইলের র্যাম কত, রোম কত, তারপরে আরও যেই মেমোরি কত, আরও ডিসপ্লের বিভিন্ন ফাংশন আছে না, এগুলো কত, সব কিছু জেনে নিই। তো ওই এক্স্যাক্ট ইনফরমেশনগুলো এই কনসিডারেশন স্টেজে জানাইতে হবে। তো ফার্স্টেই যদি আমরা করি যে এই অ্যাওয়ারনেসের জিনিসগুলা না জানাই যদি এই অ্যাডটা রান করি, কনসিডারেশন জিনিস জানাই, তাইলে মানুষ বা কাস্টমার পছন্দ করবে না, কারণ সে জানেই না যে আপনি কে, আপনি সম্পর্কে সে জানে না, আপনি কি সেল করেন সে জানে না। সে এগুলি না জানাই যদি আপনি ডাইরেক্ট তাকে এই ডিটেলসগুলো জানান, যে আমার টিভি এত ইঞ্চি, আমার সাউন্ড এই সাউন্ড, আমার এত পার্সেন্ট ইলেকট্রিসিটি লাগে, তাইলে সেই জিনিসটা তার ভালো লাগবে না, সে পছন্দ করবে না। ঠিক
ঠিক আছে? তাই স্টেপ বাই স্টেপ তাকে জানাইতে হবে। প্রথমে তাকে অ্যাওয়্যার করতে হবে, তারপর কনসিডারেশন করতে হবে, এবং ফাইনালি 3 নাম্বার স্টেপে সে ডিসিশন নিবে। মানে ডিসিশন নিবে কি, সে এটা কিনবে না কিনবে না, সেই ডিসিশনটা নিবে কাস্টমার। যখন আপনি তাকে প্রথমে আপনার সম্পর্কে জানাইলেন, আপনার প্রোডাক্টের সম্পর্কে জানাইলেন, তারপরে আরও ডিটেলসে এবং আপনার প্রোডাক্টের যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো জানাইলেন, তারপরে সে সব দুইটাই যাই না, তারপরে সে ডিসিশন নিবে যে সে এটা কিনবে নাকি কিনবে না। তো এই ডিসিশন স্টেজেও একটা অ্যাড আপনাকে রান করতে হবে, ক্যাম্পেইন রান করতে হবে। ধরেন এখানে 100 জনকে আপনি জানাইছেন, 100 জন থেকে 80, এখানে আরও সেই 100 জনকে যখন আপনি কনসিডারেশনে নিয়ে আসছেন, কনসিডারেশন অ্যাড দেখাইছেন, সেখান থেকে ধরেন আরও 80 জন ইন্টারেস্ট হয়েছে, সেই 80 জন আবার সেই 80 জনকে আবার একটা ডিসিশন স্টেজে অ্যাড চালাইতে হবে। তাদেরকে আরও কি জানাইতে হবে, তখন সে ডিসিশন নেওয়ার মুডে আছে যে সে কিনবে না কিনবে না, একটা মানে ইসের মধ্যে আছে, দোটানার মধ্যে আছে। তখন তাকে বলতে হবে, মানে তখন সে জানতে চাইবে যে ভাই আপনার কি মানে এই টিভিটার ওয়ারেন্টি কয় বছরের, বা আপনার এই টিভিটা কি কোনো ডিসকাউন্ট আছে নাকি, আমার জন্য কোনো ডিসকাউন্ট আছে নাকি, ঠিক আছে, বা আপনি ওয়ারেন্টি কত দিনের দিলেন, ঠিক এইসব জিনিসগুলো সে জানতে চায় এই ডিসিশন স্টেজে। তখন সে যদি দেখে যে না কিছু ডিসকাউন্ট পাওয়া যাইতেছে, বা এটা ওয়ারেন্টি 5 বছর বা 10 বছর, তখন সে আরও ইন্টারেস্টেড হয়ে তখন সে অ্যাকশনটা নেয়, মানে সে কিনে ফেলে। ফাইনালি হয় কিনে, নাইলে কিনে না, আপনার অফারের উপর সেটা ডিপেন্ড করে। তাইলে এই হচ্ছে লাস্ট স্টেজ। তো এই স্টেজেও একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। যখন আপনি ওই 100 জন থেকে এখানে 80 জন, এখান থেকে হয়তো আরও 50 জন ইন্টারেস্টেড হয়ে কিনে ফেললো, 50 টাকা বিক্রি হয়ে গেল। এইভাবে হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিংয়ের যে স্টেজগুলো যায় আর কি, স্টেজগুলো হয়। এখন আপনি অ্যাওয়ারনেস, ধরেন আপনি একজন মানুষকে কিছুই না জানায় ডাইরেক্ট যদি আপনি অফার করেন যে আমার টিভি তুমি কিনলে এত% ডিসকাউন্ট পাবা, বা এত% আমার টিভিতে 12 বছরের গ্যারান্টি থাকে, তখন কিন্তু সে ইন্টারেস্টেড হবে না, ঠিক আছে? কারণ আপনার সম্পর্কে সে জানেই নাই ভালো মন্দ, সেই টিভি সম্পর্কে আরও ডিটেলস ইনফরমেশনই জানে না। আপনি যদি ডাইরেক্ট তাকে অফার করেন যে ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট, তখন সে এটা ভাববে যে দূর, এটা একটা চায়না কোম্পানি, এটা কোনো ফালতু একটা কোম্পানি, এটা জানিই না এই কোম্পানি আছে মার্কেটে, কই থেকে আসলে এখন ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট সেল করতেছে, এমন একটা মনোভাব চলে আসবে কাস্টমারের কাছে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সুন্দর একটা স্টেজ আছে আমাদের, অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং ডিসিশন। আপনি অ্যাওয়ারনেসে প্রথমে কাস্টমারকে জানাবেন, তারপরে আরও ডিটেলস ইনফরমেশনগুলো দিবেন আপনার প্রোডাক্টে, এবং ফাইনালি তাকে একটা অফার দিবেন, তারপরে সে পারচেস করবে, ঠিক আছে? এই স্টেজগুলো আপনারা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে এই যে আরেকটু ডিটেলসে আমি যদি বলি, যেমন এই যে ধরেন এই যে আমি এটাকে আরেকটু ডিজাইন করে বলছিলাম যে ধরেন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আপনি যে এতজন মানুষকে পাইলেন, এতজন মানুষকে পাওয়ার পরে এই মানুষগুলোকে আপনি আবার কনসিডারেশন অ্যাড দিবেন, ঠিক আছে? যে এনকারেজ প্রসপেক্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউর মার্কেট অফারিং ওভার ইউর কম্পিটিটর। মানে এই স্টেজে আপনার এই যাদেরকে আপনি অ্যাওয়ার করছেন, বা আপনি যাদেরকে আপনার সম্পর্কে বুঝাইছেন, জানাইছেন আপনার কোম্পানি, আপনার প্রোডাক্ট সম্পর্কে, তাদেরকে আরও আপনাকে চিন্তা করাইতে হবে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে, যে এই প্রোডাক্টটা কি আসলেই আমার দরকার, বা এই প্রোডাক্টটা আসলেই কি ভালো। তখন আপনি আরেকটা অ্যাড দিবেন এবং সেইখান থেকে কনভার্সন হবে, মানে সেল হবে। তো এই জিনিসগুলো আপনি ফেসবুকে গেলে কিন্তু এখন দেখতে পারবেন যে বেশিরভাগ যখন আপনারা ভুলে একটা অ্যাডের মধ্যে ক্লিক করেন বা একটা অ্যাড দেখেন, সেটা কিন্তু বারবার আসতে থাকে, তাই না? এই কারণেই বারবার আসতে থাকে, কারণ রিটার্গেটিং করা হয়। যারা একবার একটা দেখে তাদেরকে আবার এই কনসিডারেশন অ্যাড দেওয়া হয়, তারপরে কনভার্সন অ্যাড দেওয়া হয়। এই কারণে আপনারা একটা অ্যাড বা একই কোম্পানির অ্যাড, একই পেজের অ্যাড আপনারা একবার যদি দেখে ফেলেন, তাইলে বা একবার যদি সার্চ করেন, আপনি যে এই প্রোডাক্ট লিখে যদি সার্চ করেন, তাহলে ওই জিনিসটা বারবার আপনার সামনে আসতে থাকে। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনারা কি এই কথাগুলা বা বুঝতে পারছেন? এই স্টেজগুলা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে একটু বলেন। না ভাইয়া, ক্লিয়ার, সুন্দর বুঝতে পারছি, ভালো বুঝাইছেন। আচ্ছা, কোনো কোশ্চেন নাই না এই স্টেজগুলো নিয়ে, বা এই যে ডিজিটাল মার্কেটিং চ্যানেল নিয়ে বা স্টেজ নিয়ে কোনো কোশ্চেন নাই? না ভাইয়া, বুঝতে পারছি। না মামা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। এখন এই যে জিনিসটা, এই যে আমি যেই স্টেজগুলো বললাম, যে এই যে বড় একটা ব্রড কাস্টমার থেকে বা বড় একটা
এরিয়া থেকে আস্তে আস্তে ছোট হয়ে আসছে। যেমন এখানে 12 জন আছে, এখানে 8 জন আছে, এখানে আরও কই মাছ, লাস্টে 4 জন 5 জন কিনবে। এই যে ছোট এক বড় একটা পরিসর থেকে আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, এইটাকেই আমরা মার্কেটিংয়ের ভাষায় বলি ফানেল, ফানেল ক্রিয়েশন। ঠিক আছে, এই ফানেল ক্রিয়েশনটা কি আমরা যদি আরেকটু বলি, মার্কেটিং ফানেলটা একটা বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ আপনি যদি একটা ফানেল না ক্রিয়েট করেন আপনার বিজনেসের জন্য, তাহলে আপনি বিজনেসে কখনোই সাকসেসফুল হইতে পারবেন না, বা ওই শুধু বুস্টিং করে অ্যাড রান করে কখনোই বিজনেস টিকবে না, বা টিকলেও টুকটাক সেল হবে, কিন্তু আপনি ওইভাবে বিজনেসটা দাঁড়াইবে না, বিজনেসটা গ্রো করবে না। ফানেলটা অনেক ইম্পর্টেন্ট। আর ফানেলটা কি, এই যে আমি যেই জিনিসটা বুঝাইলাম স্টেপগুলা, এই স্টেপগুলা কি ফানেল বলা হয়। আর এই স্টেপগুলো আপনাকে আগে সাজায় নিতে হবে একটা ব্যবসা শুরু করার আগেই। সেটা কীভাবে সাজাবেন, সেটা সাজাবেন হচ্ছে, ধরেন আপনার একটা বিজনেস, সেই বিজনেসের টার্গেটেড কাস্টমার কারা সেটা সিলেক্ট করতে হবে। সেই টার্গেটেড কাস্টমাররা কি ম্যান না ওম্যান, মানে ছেলে পুরুষ না মহিলা, সেটা সিলেক্ট করতে হবে। তাদের বয়স সিলেক্ট করতে হবে, এবং তারা কি ধরনের করে, মানে তারা কি, আপনি কি লাক্সারি প্রোডাক্ট সেল করতে চান, নাকি একটু মিডিয়াম প্রাইসের প্রোডাক্ট সেল করতে চান, না লো প্রাইসের প্রোডাক্ট সেল করতে চান, সেই অনুযায়ীও কাস্টমার সিলেক্ট করতে হবে। সেই অনুযায়ী এরিয়া সিলেক্ট করতে হবে, আপনি কোন এরিয়াতে কোন লোকেশনে প্রোডাক্টগুলো সেল করতে চান। সব কিছু আপনি কাস্টমারের সব কিছু ডাটা নিয়ে তারপরে আপনাকে ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু করতে হবে, যে আমি এই মানুষগুলোকে আপনি ফার্স্টে অ্যাওয়্যার করতে চাই, আমার কোম্পানি সম্পর্কে জানাইতে চাই। ঠিক আছে, তারপরে আপনি অ্যাওয়্যার ক্যাম্পেইন চালু করবেন, অ্যাওয়্যার থেকে কনসিডারেশন, তারপর ডিসিশন, তারপরে বাই। এইভাবেই হচ্ছে একটা ক্যাম্পেইন রান করা হয়। মানে এই যে ধরেন আমি অ্যারোগুলা দিছি, এই অ্যারোগুলা ধরেন এক একটা কাস্টমার, আর এই এক একটা কাস্টমারকে আপনার আগেই এই ফানেলের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যে এই কাস্টমাররা কারা, এই কাস্টমার আমার এই অ্যাডগুলো, অ্যাওয়ারনেস অ্যাডটা আমি কাদের কাদের দেখাইতে চাই। আমার তো বাংলাদেশে এখন 20 কোটির উপরে মানুষ, আমার সবাইকে দেখায় তো লাভ নেই, সবাই আমার প্রোডাক্ট কিনবে না, তাই না? ধরেন একজন, এই যে আমি যেটা উদাহরণ দিলাম যে মুভি লাভার্স, সে একজন 50 বছরের লোক তো আমার ওই টিভিটা কিনবে না, ঠিক আছে, সে তো মুভি লাভার্স না। বা ধরেন আমার কি বলে, যদি আমি বাচ্চাদের ডাইপার সেল করি, সেখানে তো বেশিরভাগ ইন্টারেস্ট হবে একটা প্যারেন্টস, যে অবিবাহিত, সে তো আর ওই ডাইপার কিনবে না, সে ওইটা ইন্টারেস্ট হবে না, তো তাকে তো আমার এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখায় লাভ নেই, এটা লস, তাই না? তো আমার ওই কাস্টমার কারা সেটা আমাদের আগে জানতে হবে। তারপরে আমাদের এই ফানেলটা ক্রিয়েট করে সেই ফানেলের মধ্যে আমাদের কাস্টমারকে ফালায় তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে হবে। সেই ধরেন এইখানে 1000 মানুষ দেখলো, সেই 1000 মানুষকে আবার কনসিডারেশন অ্যাড দেখাইতে হবে। সেই কনসিডারেশন অ্যাড দেখায়া সেখান থেকে 800 মানুষই ইন্টারেস্ট হলো, সেই 800 মানুষকে আবার ডিসিশনে অ্যাড দেখাইতে হবে। তারপরে সেই 800 মানুষ থেকে হয়তো বা 500 মানুষ বা 50 জন মানুষ প্রোডাক্টটা কিনবে। এইভাবে হচ্ছে ফানেল ক্রিয়েট করতে হয়। জি বলেন, শাকিল ইসলাম। তাহলে ভাইয়া আপনি এই যে আগেরটা যে স্টেজটা যে বুঝালেন, এটা তো অনেকটা ওই আপনার তাহলে ওই মানে বুস্টিং এর ইয়ারটাই তো ওই দিকেই তো যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ, আমি তো ওই দিকেই যাচ্ছি। তাহলে ভাইয়া আপনাকে এই এই বুস্টিং করতে হইলে এক- তো আগে সব এগুলা জানতে হবে, ফানেল ক্রিয়েট করতে হবে। জি ভাইয়া, তাহলে এই ফানেল ওই ওই অনুযায়ী আমরা যদি কাল বিজনেস রান করি, তাহলে তো জি, আমাদের প্রচুর প্রথম দিকে ইনভেস্ট করতে হবে না প্রচুর? না ইনভেস্ট করতে হবে, আপনি যে ইনভেস্ট করবেন, আপনি তো একটা অ্যাড রান করবেন, তাই না? ক্যাম্পেইন রান করবেন, সেখানে তো আপনার টাকা খরচ হবে, সেই ইনভেস্টটা যেন প্রপারলি ইনভেস্ট হয়, আপনার টাকা যেন ওয়েস্ট না হয়, সেই জন্যই তো মার্কেটিং ফানেল। আপনি যদি ফানেল ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টটা কাজে লাগবে। যেমন আপনি যদি এখানে 1000 মানুষকে দেখান, সেই 1000 মানুষই যেন আপনার কাস্টমার, এরকম টার্গেট, এরকম ফানেল ক্রিয়েট করতে হবে। এখন আপনি যদি 1000 মানুষের মধ্যে যদি আপনার 10 জন কাস্টমার থাকে, তাহলে তো আপনার লস। আপনি এখানে টাকা খরচ করলেন বেশি, কিন্তু কাস্টমার পাইলেন কম। ঠিক আছে, এই জন্য ফানেল ক্রিয়েট করাটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনি আপনার টার্গেটেড কাস্টমার কারা, সেই কাস্টমারগুলাই যেন অ্যাডগুলো দেখে, অন্য কেউ যেন অ্যাডগুলো না দেখে। ঠিক আছে, এটাকেই বলে মার্কেটিং ফানেল। আপনার ফানেলটা যত স্ট্রং থাকবে, ফানেলটা যত সঠিক হবে, আপনার বিজনেসের অ্যাড খরচ বা আপনার বিজনেসের স্টার্টিংয়ের খরচ তত কমে আসবে। আর কোনো কোশ্চেন? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা,
এই গেল হচ্ছে ফানেল ক্রিয়েশন। এবং ফানেল ক্রিয়েশনে কিন্তু প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা ফানেল হয়, মানে আলাদা আলাদা কাস্টমার, টার্গেটেড কাস্টমার হয়। সব বিজনেসের জন্য একই রকম হবে এমন কিন্তু না। আপনার বিজনেসের ধরন অনুযায়ী, আপনি কী ধরনের বিজনেস, আপনি কী ধরনের প্রোডাক্ট সেল করেন, বা আপনারটা কি আদৌ আদৌ বিজনেস না সার্ভিস। অনেকে আছে শুধু বিজনেস না সার্ভিসও সেল করে। যেমন আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে আপনি যে মানুষের বুস্টিং সার্ভিসও প্রদান করতে পারেন, বা একটা ওয়েব ডিজাইনের সার্ভিস প্রদান করতে পারেন, বা আপনি এই যে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট বানায় সার্ভিস সেল করতে পারেন। তো আপনার বিজনেস সার্ভিসও হইতে পারে, বা আপনার বিভিন্ন প্রোডাক্টও হইতে পারে। তো আপনার টার্গেটেড কারা আপনার এই সার্ভিসটা দরকার, বা কাদের আপনার এই প্রোডাক্টটা দরকার, তাদেরকেই আপনার টার্গেট করে একটা ফানেল ক্রিয়েট করতে হবে। তাই বিজনেস যেমন হবে সেই বিজনেসের ধরন অনুযায়ী ফানেলটা ক্রিয়েট করতে হবে। আপনি একটা ফানেল ক্রিয়েট করলেই যে এটা সব বিজনেসের জন্য কাজে লাগবে তাইলে না, তা কিন্তু না। তাইলে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটাররা কী করতাম, একটা ফানেলই বানায়া আপনাদের বলে দিতে পারতাম যে এই ফানেলটাই সব বিজনেসে ইউজ করেন, তাহলে এইভাবে দেখায় বুঝাইতে হইতো না। ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তীতে আসি আমরা যে আপনি যে আপনি কী ধরনের, মানে আপনি কীভাবে একজন ভালো ডিজিটাল মার্কেটার হবেন, বা ডিজিটাল মার্কেটার, ভালো একজন ডিজিটাল মার্কেটার হইতে হইলে আপনাকে কি করতে হবে। সেটা হচ্ছে, আপনাকে যদি ভালো একটা ডিজিটাল মার্কেটার হইতে হয়, সেখানে আপনাকে টি শেপ মার্কেটিং শিখতে হবে। টি শেপ মার্কেটিংটা কি? টি শেপ মার্কেটিংটা হচ্ছে, আমি যে মার্কেটিং চ্যানেলগুলো দেখাইছিলাম, যে মানে এসইও, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই সবগুলো মার্কেটিংয়ের বেসিক ধারণা আপনাকে নিতে হবে আগে। বেসিক ধারণা, আপনি সবগুলোর মধ্যে বেসিক ধারণা নেবেন। বেসিক ধারণা নেওয়ার পরে যেই মার্কেটিংটা আপনার ভালো লাগবে, বা যেটা মনে করবেন যে আমি এটা ভালো বুঝতেছি বা এটাকে ভালো করতে পারবো, সেটাকে আপনার ডিপ ডাউন করতে হবে, মানে সেইটার উপরে আপনার ডিপ নলেজ গেদার করতে হবে। এটাই হলো টি শেপ মার্কেটিং। এটা আমরা যে টি এর মতো দেখি, এটাকে আমরা টি শেপ মার্কেটিং বলি, বা টি শেপ মার্কেটার বলি। টি শেপ মার্কেটার হলেই আপনি একজন ভালো মানের বা একজন বেটার মার্কেটার হইতে পারবেন। ফার্স্টে কী করতে হবে, আমরা মার্কেটিংটা কী করি, সরাসরি ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া বা ইমেল মার্কেটিং বা এসইও এগুলো শিখে ফেলি, অন্য কোনো সম্পর্কে আইডিয়াও আমরা রাখি না। কিন্তু এটা একটা ভুল। একজন ডিজিটাল মার্কেটারের সব বিষয়ে নলেজ থাকতে হবে, এবং তারপরে তাকে যে কোনো একটা বিষয় নিয়ে ডিপ ডাউন নলেজ গেদার করতে হবে। এটাকেই বলে টি শেপ মার্কেটিং। ঠিক আছে। যেমন আমি যদি একটু ভালো করে উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, ধরেন আমরা তো বিভিন্ন ডক্টর স্পেশালিস্ট থাকে, তাই না? যেমন কেউ মেডিসিন বিশেষজ্ঞ, কেউ নিউরোলজি, কেউ কি বলে, আরও বিভিন্ন রকমের ডাক্তার থাকে, কেউ গাইনোকোলজিস্ট। তো সবারই কিন্তু প্রথম দিকে একটা মেডিসিনের উপরে সবারই ধারণা থাকে, তারপরে তারা এক একটা স্পেশালিস্ট হয়। আর ডক্টর মানে বললেই তো আমরা সব ধরনের মনে করতে পারি যে তাহলে একটা ডক্টর যেহেতু সে সব কিছুর চিকিৎসা দিবে, এমন কি হয়? এমন হয় না। আমরা তখন এক একটা লোকের জন্য এক একজন স্পেশালিস্টের কাছে যাই। তো তেমনই ডিজিটাল মার্কেটিংটাও একটা ওই ডক্টরের মতো, যে ডিজিটাল মার্কেটার, কিন্তু সেখানেও আবার একটা স্পেশালিস্ট আছে। যেমন কেউ এসইও স্পেশালিস্ট, সার্চ ইঞ্জিন স্পেশালিস্ট, কেউ কন্টেন্ট মার্কেটিং স্পেশালিস্ট, কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, কেউ ইমেল মার্কেটিং স্পেশালিস্ট। তো আপনি একজন মানুষ হিসেবে কিন্তু সব কিছুর স্পেশালিস্ট হইতে পারবেন না একজন, আপনাকে যে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হইতে হবে। ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়। আর আরও আপনারা কোশ্চেন করতে পারেন যে তাহলে ভাইয়া বা স্যার, আপনি যেহেতু আমরা জানি যে আমরা কোনটা স্পেশালিস্ট হব, তাহলে আমরা ডাইরেক্ট ওইটাতেই শুরু করে দিই। যে আপনি যে ক্লাসের শুরুতে একজন বলছেন যে আমাকে ফেসবুক মার্কেটিংয়ে শুরু করায় দেন। আচ্ছা, আপনারা যখন ক্লাসে যে স্কুলে ভর্তি হয়েছেন, তখন অনেকেই তো জানতেন, বা মা বাবারা জানতো যে আমার ছেলেকে ডাক্তার বানাবো, ঠিক আছে, বা আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। তো তারা তো ইচ্ছা করলে ও ক্লাস 1 থেকেই আপনাকে সায়েন্সের সাবজেক্ট পড়ানো শুরু করাই দিতে পারতো না? কারণ সে তো জানে যে সে ডাক্তার বানাবো। তো সেটা হয় নাই কেন? ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আমাদের সব জেনারেল বিষয়গুলো কেন পড়তে হয়েছে? কারণ ওইগুলো আমাদের সবার জানতে হবে, সে সায়েন্সের হোক, কমার্সের হোক বা আর্টসের হোক। তারপরে যে আমাদের হয়তো যে কোনো একটা সিলেক্ট করতে হবে, যে আমি ডাক্তার হব তো আমি সায়েন্স নেই, আমি অ্যাকাউন্টেন্ট হব তো আমি কমার্স নেই। তখন সে তার ওই ক্লাস 8 পর্যন্ত মেধা যাচাই করার পরে তারপরে সে যে কোনো একটা স্পেশালিস্ট হইতে বা যে কোনো একটা সিলেক্ট করছে।
এই জন্যই আমরা যে কোনো একটাই ফার্স্ট সিলেক্ট করে আগালে হবে না, আগে সবগুলো সম্পর্কে একটু বেসিক নলেজ বা জেনারেল নলেজ নিয়ে তারপরে আপনাকে একটা মানে একটা বিষয় স্পেশালিস্ট হইতে হবে। এটাকেই বলে টি শেপ মার্কেটার। আর এই টি শেপ মার্কেটার হইলেই আপনি ফিউচারে ভালো কিছু করতে পারবেন। কারণ আপনি প্রত্যেকটা মার্কেটিং, প্রত্যেক ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা যে চ্যানেল, এক একটা চ্যানেল আরেকটার সাথে জড়িত, ঠিক আছে? তো আপনি যদি সবগুলো সম্পর্কে মোটামুটি নলেজ না থাকে, তাহলে আপনি যখন যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হবেন, তখন আপনি হয়তো বা বুঝতে পারবেন না অনেক কিছু। আচ্ছা, এটার জন্য এখানে আমি বলছি যে প্রথমে ব্রড মার্কেটিং নলেজ, আপনাকে প্রথমে ব্রড মার্কেটিং নলেজ গেদার করতে হবে, মানে সব বিষয়ে জানতে হবে। তারপরে নিচে এসে আপনাকে যে কোনো একটা ডিপ নলেজ গেদার করতে হবে, ডিপ অফ নলেজ। এই যে এই টি, এই কারণে এই শেপটার নাম হচ্ছে টি শেপ মার্কেটার। আশা করি বুঝাইতে পারছি। তো আপনাকে ভালো মার্কেটার হইতে হলে অবশ্যই টি শেপ মার্কেটার হইতে হবে। এই হচ্ছে ব্যাপার। আমরা মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের যেই একদম ফাউন্ডেশনে যেই বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো মোটামুটি এখানে কাভার করে ফেলছি প্রথম ক্লাসে এবং এই ক্লাসে। এখন থেকে আমরা নেক্সট ক্লাস থেকে একদম আমরা ওই ফেসবুক মার্কেটিং, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করব আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের নেক্সট ক্লাসগুলো। তো আজকের ক্লাসে কোনো কোশ্চেন আছে কিনা, আপনারা এখন কোশ্চেনগুলো করেন। কারো কোশ্চেন হ্যাঁ থাকলে ভাইয়া, করতে বুঝতে পারেন পারছি। আজকে ক্লাসে। আমি কাল পরবর্তী ক্লাসে ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে শুরু করব, এই জন্য আজকে আর এটা শুরু করব না। এই কারণে আজকে এই যে ফাউন্ডেশনগুলো ছিল এগুলোই আপনাদের দেখালাম, বুঝাইলাম। নেক্সট ক্লাস থেকে ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং একদম শুরু থেকে শুরু করব। তো ফাউন্ডেশনে কারো কোনো প্রশ্ন থাকলে এখন করে নেন, বা বুঝতে পারেন না এমন কিছু থাকলে করে নেন। সবাই বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই, সব ক্লিয়ার আছে। আপনি জি, বুঝাইছেন ভালো ভাই, সেজন্য বুঝতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনি কে যেন কথা বললেন, শাকিল ইসলাম। আপনি কি এর আগে ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছিলেন নাকি কোথাও, বা জানেন নাকি? আহ কিছু কিছু জানি, একেবারে জানি না তা না। আপনি যে মানে ধারণা বুস্টিং এর কথা বললেন, যে ঠিকঠাক, বুস্টিং এ আপনি সব রেডি আর কি, এই কারণে আমি জিজ্ঞেস করলাম। মানে বেসিক নলেজটা আছে আর কি। আপনি যেমন ধরেন আপনার, বিজনেস বিজনেস রান করতে চাচ্ছেন? জি ভাই আমি চাচ্ছি একটা বিজনেস। আচ্ছা, বিজনেস রান করার আগে আপনার ভালো মতো আগে ডিজিটাল মার্কেটিংটা শিখেন, না হলে বিজনেস রান করে শুধু টাকা পয়সা খরচ করবেন আর কিছুই না। এখন কিন্তু বিজনেস ডিজিটাল বিজনেস রান করাই অনেক কম্পিটিশন, ঠিক আছে? এই জন্য আপনি যখন ক্যাম্পেইন রান করবেন তখন কিন্তু আপনার অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে যদি আপনি এইসব ফাউন্ডেশনগুলো না শিখেন ঠিক মতো। আপনি ক্যাম্পেইন চালানোটা আপনি আজকেই শিখাই দিতে পারি, আপনি কাল থেকে এই ক্যাম্পেইন রান করতে পারেন, কিন্তু আপনার তো টাকা খরচ হবে। ফেসবুকে লাভ করায় তো আপনি লাভ নেই, আপনার নিজেরও যেন লাভ হয় সেটাও শিখতে হবে। আপনি যদি আপনার জি ভাই, বিজনেস স্টেপ বাই স্টেপ শিখান ভাই, আপনি তো আছেন ইনশাল্লাহ। রাইট, স্টেপ বাই স্টেপ শিখেন, তাহলে আপনি বিজনেসও ভালো করতে পারবেন বা নিজের স্কিলটাও ভালোভাবে ডেভেলপ হবে, ঠিক আছে? ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসে যেহেতু আমি আশা করছিলাম আপনাদের অনেক কোশ্চেন থাকবে, হয়তো বা বুঝাইতে পারছি ঠিক মতো, এই জন্য আপনাদের কোনো কোশ্চেন নেই। তাহলে আমি ক্লাস আজকে আর বাড়াবো না, এই পর্যন্তই ক্লাস থাকবে। নেক্সট ক্লাস আবার আমাদের হবে হচ্ছে বুধবার, ঠিক আছে? আজকে হচ্ছে শনিবার, নেক্সট ক্লাস আবার বুধবার। ক্লাস 3 নম্বর আমাদের ক্লাস হচ্ছে শনি আর বুধ, 2 দিন ক্লাস, রাত 9টায়, একদম এক্স্যাক্ট 9টায় শুরু হবে। আপনারা অনেকে লেট করেন, 10 মিনিট 15 মিনিট লেট করলে রেকর্ডিংটা পাবেন, কিন্তু আশা করি আপনাদের যদি 9টা থেকেই পাই তাহলে ভালো লাগবে আর কি, অন টাইম ক্লাসে। কারণ ক্লাসটা আপনারা যদি সিরিয়াসলি নেন তাহলে আমার মনে হয় কাজও আপনারা সিরিয়াসলি শিখতে পারবেন। তাই ক্লাসটাকে একটু সিরিয়াসলি নিয়েন। আর এই বিষয়ে
মানে ডিজিটাল মার্কেটিং স্কিল ডেভেলপ করা বা ফ্রিল্যান্সিং শুরু করা, এই বিষয়গুলো আপনারা যত সিরিয়াস নেবেন বা যত হার্ড ওয়ার্ক করবেন তত আপনারা সাকসেসফুল হইতে পারবেন। ঠিক আছে? ইনশাল্লাহ যদি ভাইয়া যদি আপনি এটাকে দেওয়ার অফ হ্যাঁ, যদি এটাকে অপশনাল মনে করেন যে ধুর শিখাইতেছে, ভাইয়া শিখাইতেছে, শিখাক, সমস্যা কি, বা আমার তো রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখা পরে শিখা নিব, তাহলে কি আপনি ওইটাতে অত সিরিয়াস না। আর আপনি যখন সিরিয়াস থাকবেন না তখন আপনি কিছু করতেও পারবেন না ফিউচারে। ঠিক আছে? তো সিরিয়াসনেসটা অনেক ইম্পর্টেন্ট। আমি ফার্স্ট ক্লাসেও বলছিলাম সিরিয়াসনেসটা এবং ধৈর্যটা, ইচ্ছাশক্তিটা অনেক ইম্পর্টেন্ট এই বিষয়গুলো শেখার জন্য। আমরা 5 বছর 6 বছর অনেক কঠোর সাধনার পরে তারপরে নিজে নিজে শিখে এই পর্যন্ত আসতে হয়েছে। আর আপনারা কিন্তু, আপনাদের এখন অনেক অপশন আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, তারপরে আমরা মেন্টররা আছি, আপনাদের শিখার সুযোগের অভাব নাই। কিন্তু আপনাদের এখন সিরিয়াসনেসের অনেক অভাব, যে আপনারা অপশন বেশি, তো অপশন বেশি থাকলে যা হয়, এটা আপনাদের দোষও দিব না, অপশন বেশি থাকলে মনে হয় ধর সমস্যা নাই, ওনার কাছ থেকে শিখতে পারতেছি না, আরেকজনের কাছ থেকে পরে শিখা নিব না, এই পরে পরে করতে করতে আর শিখা হয় না আসলে। ঠিক আছে? জি তো ভাইয়া যে কোনো যেভাবে আসলে আসলে গুরুত্ব দেয় না হ্যাঁ, কষ্ট সেটাই, কষ্ট করে পেলে এটা গুরুত্ব থাকে। তো এই জন্য আপনারা যদি এটা বুঝেন, আপনাদের লাভ, আমার কোনো লাভ নেই, আর আমার কোনো লসও নাই আপনারা গুরুত্ব না দিলে। আর যদি গুরুত্ব দেন আপনারই লাভ। তো আশা করি নেক্সট ক্লাস থেকে অন টাইমে 9টা থেকেই আপনারা থাকবেন। আর আমি নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক দিব। তো আপনারা যারা যে গ্রুপে জয়েন হন নাই, গ্রুপে কাইন্ডলি একটু জয়েন হয়ে নিন, কারণ ওইখানে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। আর গ্রুপে আমি এখন এই যে রেকর্ডিংটাও একটু পরে দিয়ে দিব। আপনারা যদি কোনো বিষয় ক্লিয়ার না হন, এই যে যেই আমরা ফার্নেলের কথা বলছি, তারপরে স্টেজের কথা বলছি, আরও অনেক কিছু কথা বলছি, এই জিনিসগুলো, বা অনেকে ক্লাসে অন টাইম জয়েন করেন নাই, তারা এই রেকর্ডিংটা গ্রুপ থেকে দেখে নেবেন। তো গ্রুপে যদি কেউ জয়েন না হয়ে থাকেন, আমি আবার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে কাইন্ডলি জয়েন হয়ে থাকবেন। আর গ্রুপেই সব নেক্সট ক্লাসের যেই প্রজেক্টগুলো সাবমিট করতে হবে, যে হোমওয়ার্কগুলো সাবমিট করতে হবে, গ্রুপেই